শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও সিভিল এভিয়েশন। বিকেল 3:30টার দিকে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বেলা 2:30টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তার রূপ নেয় ভয়াবহ অগ্নিকুণ্ডে। যে অংশে আগুন লাগে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হতো। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 8টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 36টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অগ্নি নির্বাপনে যোগ দেয় বাংলাদেশের সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিট। 2 প্লাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 2 জন আহত হবার খবর পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসি বিস্ফোরণে একটা শর্ট সার্কিট হয়েছে। ওই সার্কিটে আগুনটা সরা গেছে, কিন্তু আগুনটা এত দ্রুত কিভাবে 1 নম্বর পর্যন্ত সরাই গেল এটা আমার বোধগম্য না। এখানকার সিভিল এভিয়েশন, এখানকার কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং তাদের কোনো রকমের এটার প্রতি গাফলতির কারণে পানি, তারপরে ফায়ার সার্ভিস এরা সঠিকভাবে কাজ করার টাইমলি করে নাই, যার কারণে আজকে আমাদের সবাই নিঃস্ব হয়ে গেছে। কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডে যাত্রী টার্মিনালে কোনো প্রভাব পড়েনি, তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকাগামী ফ্লাইটগুলো সিলেট ও চট্টগ্রামে অবতরণ করছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তো অগ্নিকাণ্ডের সবশেষ কেমন পরিস্থিতি দেখছেন বিমানবন্দরে, আপনি আমাদেরকে জানাবেন। ফজি, আপনি জানেন যে দুপুর 1:30টার কিছুক্ষণ পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো টার্মিনাল রয়েছে সেখানে আগুনের উৎপত্তি হয় এবং এই যে দুপুর থেকে যে আগুন জ্বলা শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। আপনি আমার ঠিক পেছনটাতে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আগুনের যে লেলিহান শিখা। আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি আসলে এখানে নিচু জায়গা, যে কারণে ভেতরে যে আগুন জ্বলছে সেটি দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু ধোঁয়া দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগুন ভেতরে কি পরিমাণ জ্বলছে। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। তারা এখানে এখন পর্যন্ত, অর্থাৎ শুরু থেকে এখন পর্যন্ত 37টি ইউনিট যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের। এর সঙ্গে কিন্তু পুলিশ, র্যাব, আনসার, বিজিবি এবং বিমান এয়ারপোর্টে যারা কর্মরত রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে। আসলে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন যে এয়ারপোর্টের ভেতরে যে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের কার্গো ইয়ার্ড রয়েছে সেখান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। এবং যখন আগুনের সূত্রপাত হয় তখন কিন্তু আগুনের পরিমাণ ছিল খুবই কম এবং এর পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের একটি অফিস রয়েছে। সেখান থেকে স্থানীয়দের দাবি যে সেখান থেকে যদি আপনার তাৎক্ষণিক যদি পানি দেয়া যেত তাহলে হয়তো আগুন কিছুটা নিয়ন্ত্রণ করা যেত। অর্থাৎ পর্যাপ্ত পানি না থাকার কারণে কিন্তু এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভেতরে যে কার্গো টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের যে ইম্পোর্ট টার্মিনাল যেটিকে বলা হয়, অর্থাৎ এখানে বিদেশ থেকে যেসব মালামাল আসে সেই মালামাল এখানে স্তূপ করে রাখা হয় এবং বৃহস্পতি, শুক্র এই 2 দিন সেখানে স্তূপ করে রাখা হয় এবং সেটি তালাবদ্ধ থাকে। রোববার থেকে সেখান থেকে মাল বের হওয়া শুরু হয় এবং দেশের বিভিন্ন স্থানে যারা মাল বিদেশ থেকে আমদানি করেছেন সেই সব মাল সেখানে পৌঁছে দেওয়া হয়। এখানে শুধুমাত্র গত 1টি সপ্তাহের মালামাল নয়, বিগত কয়েক সপ্তাহের মালামালও কিন্তু রয়েছে বলে আমাদেরকে এখানে যারা কর্মরত রয়েছেন তারা জানিয়েছেন, যদিও তারা নাম প্রকাশ করতে আমাদেরকে অনীহা প্রকাশ করেছেন। অর্থাৎ আমরা যদি ধরে নেই যে গত 1 সপ্তাহ কিংবা 15 দিনে যে মালামাল এসেছে সেখান থেকে হয়তো কিছু মালামাল বের করা সম্ভব হয়েছে, কিন্তু বাকি মালামাল কিন্তু এই ইম্পোর্ট টার্মিনালের ভেতরে রয়ে গেছে। এই যে স্কাই অফিস থেকে যে আগুনের সূত্রপাতটি হয়েছে সেটি যদি দ্রুত নেবানো সম্ভব হতো তাহলে কিন্তু
আপনার ভেতরে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হতো না। দুপুর 1:30টার পর থেকে এখন পর্যন্ত 7:30 বাজে এই যে প্রায় 6 ঘন্টা যাবৎ আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন চালানোর জন্য, কিন্তু এখানে ভেতরে যে গার্মেন্টসের যে অ্যাক্সেসরিজ রয়েছে এবং বিভিন্ন কেমিক্যাল রয়েছে, অর্থাৎ বিদেশ থেকে যে সমস্ত মালামাল আমদানি করা হয় সেই মালামাল কিন্তু ওখানে রয়েছে। পানি দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ পর আবার সেখানে আগুনের লেলিহান শিখা মানে দাউ দাউ করে জ্বলছে এবং ভেতরে যে পরিমাণ মালামাল রয়েছে সেগুলো কিন্তু আমরা জানালার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি, যদিও সেগুলো আমরা ক্যামেরায় দেখানো সম্ভব না। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, এখানে যারা এই টার্মিনালে যাদের মালামাল রয়েছে কিংবা এই ব্যবসায়ের সঙ্গে যারা জড়িত, তাদের কিন্তু বলতে গেলে একেবারে মাথায় হাত পড়েছে। অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে লাখ লাখ টাকার মালামাল এক একজনের পুড়ে ছাই হয়ে গেছে, কারো কোটি টাকার মালামাল রয়েছে এখানে। অর্থাৎ C&F ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, কারণ তারাই মূলত এই ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করেন এবং যাদের মালামাল আসে সেই মালামালগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব। এছাড়া এখানে কিন্তু কুরিয়ার সার্ভিসের বেশ কতগুলো অফিস রয়েছে, সেখানে তাদের যেসব মালামাল রয়েছে সেগুলোও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা যেটি বলেছে যে অর্থাৎ স্কাই অফিস থেকে যে আগুনের সূত্রপাত হয় সেখানে যদি আগুন নিয়ন্ত্রণ করা যেত তাহলে আর ভেতরে আগুন হয়তো ততটা ছড়িয়ে পড়তো না। কিন্তু 8 নম্বর যে গেট রয়েছে বিমানবন্দরের, যে কার্গোর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর যে গেটটি রয়েছে, সেই গেটটি থেকে ভেতর দিক থেকে আগুন জ্বলতে একেবারে 2 নম্বর টার্মিনাল পর্যন্ত চলে গিয়েছিল এবং সেখান থেকে আবার ঘুরে আগুন ঠিক 8 নম্বরের গেটের দিকে চলে আসছে বলে আমাদেরকে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা জানিয়েছেন। আমাদের তো ভেতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। তারা বলেছেন যে যদি সময় মতো ফায়ার সার্ভিসের কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হতো কিংবা বাহিরে যারা রয়েছেন C&F ব্যবসার সঙ্গে জড়িত, এর আগেও যখন একবার আগুন লেগেছিল তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আগুন নেভাতে সক্ষম হয়েছিলেন। তাদেরকে ভেতরে ঢুকতে না দেওয়ার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সবশেষ তথ্য যেটি বলছি যে গত 6 ঘন্টা ধরে যে আগুন জ্বলছে এটি আসলে কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে এটি বলা মুশকিল। 37টি ইউনিট কাজ করার পরও এর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ এখানে বিমানবন্দরে যারা কর্মরত রয়েছেন ভেতরে, তারাও কিন্তু নিশ্চয়ই ভেতরে চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য। কিন্তু তারপরও কিন্তু এই যে আমরা বাইরে থেকে দেখছি যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে একতলা যে কার্গো গোডাউনটি রয়েছে সেটির মধ্যে কিন্তু জ্বলছে। অর্থাৎ ভেতর থেকে আগুন বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই, শুধু আমরা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাচ্ছি আকাশে, অর্থাৎ এই কার্গোর চারদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে। তবে আপ্রাণ চেষ্টা করে হয়তো তারা আগুন নিয়ন্ত্রণে আনবেন, তবে কতক্ষণে আগুনটি নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু আমরা এখনও নিশ্চিত করে বলতে পারছি না, কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে কোনো ধরনের এখনও তথ্য জানানো হয়নি যে এখানে আগুনটার সূত্রপাত আসলে কিভাবে হয়েছে। তবে C&F ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা এখানে ছিলেন প্রত্যক্ষদর্শী, তারা বলেছেন যে ওখানে একটি এসির ব্লাস্টের শব্দ হয়েছিল, সেটি থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমরা যদি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারতাম তাহলে হয়তো আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দিতে পারতাম যে আসলে এই আগুনের সূত্রপাতটা কোথা থেকে হয়েছে এবং এই যে আগুনের লেলিহান শিখা কিভাবে চারিদিকে ছড়িয়ে বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আমরা বিমানবন্দরে অপেক্ষা করছি, আমাদের মাই টিভির আরও টিম রয়েছে, তারা আমরা আপ্রাণ চেষ্টা করছি যে মূল তথ্যটাকে খুঁজে বের করার জন্য। ফলে আমরা চেষ্টা করব যে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে কিংবা ভেতরে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী কিংবা যারা আগুন নেভাতে কাজ করছেন তাদের সঙ্গে যদি আমরা কথা বলতে পারি তাহলে হয়তো দর্শকদেরকে আমরা জানাতে পারবো যে ভেতরে আসলে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল এবং এখনকার পরিস্থিতিটা ভেতরে কি সেটা হয়তো আমরা জানাতে পারবো। ফজিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আগুনের যে ঘটনা, সেই ঘটনার সবশেষ তথ্য। ফজিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ আলী। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ 15 বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে। আমরা যে যতই বলি 1 বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ফেলা সম্ভব নয়। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সব কিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষেই সম্ভব না। এদিকে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না, তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্যে দিয়ে এগিয়ে গেলে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আইন ভিত্তি ছাড়া জুলাই সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত আইনি ভিত্তি না দেয়া হলে রাজপথের কর্মসূচি দিবে দলটি। এ সময় আইনি ভিত্তি ও সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করলে জুলাই সনদে এনসিপি সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি আগে জানিয়েছিল আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা স্বাক্ষর করবেন না। এর প্রেক্ষিতে শনিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদে আইনি ভিত্তি না দেয়া আর জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত না থাকায় স্বাক্ষর করেননি তার দল। জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে সনদ স্বাক্ষর কেবল লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয়, এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না, বরং এই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। সাপ্লাই হবে এনসিপির মার্কা। এই মার্কা নিয়েই এনসিপি আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন নাহিদ ইসলাম। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতে এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি বলেন, এই বিচার কার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সনদ বাস্তবায়নের পক্ষে। ১৪০০ মানুষ জীবন দিয়েছেন, ৩০,০০০ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, বিগত ১৬ বছরে ৭০০-এর উপরে মানুষ গুম হয়েছেন, ৪,৫০০-এর উপর মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ৬০ লক্ষের উপরে মানুষ গায়েবী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাদের সমস্ত অর্জন বৃথা দেওয়ার জন্য আমরা জুলাই সনদকে বিতর্কিত করতে চাই না। এটা আগামী প্রজন্ম, বিগত প্রজন্মের দিয়ে যাওয়া দায়কে পরিশোধ করার জন্য, তাদের রক্তের ঋণকে পরিশোধ করার জন্য আরও বয়ে নিয়ে যাবে, আরও শানিত করবেন, আরও উচ্চকিত করবেন, এটাকে আইনে রূপান্তর করবেন।
এটাকে অঙ্গীকারবদ্ধ করবেন রাজনৈতিক জোটগুলোকে, যারা তাদেরকে জুলাই বিপ্লবে উদ্বুদ্ধ করেছিলেন। এটাই জুলাই সনদের মূল লক্ষ্য হওয়া উচিত। 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শাপলা চত্বরে শহীদদের নাম ফলক তৈরি করা হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ধর্মপ্রাণ মুসল্লিদের হত্যাযজ্ঞে মেতে ওঠে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনী এবং তাদের দলীয় নেতাকর্মীরা। রাজধানীর ওসমানী মিলনায়তনে পৈশাচিক এই হত্যাযজ্ঞে শাহাদাত বরণকারী পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য আপনারা জানেন যে প্রায় 58 জন সেনা অফিসারকে হত্যা করেছিল, এবং তারপরেই শাপলা চত্বরের এই ঘটনা, যার মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের একটা রাস্তা তৈরি হয়েছিল। এরকম ভয় ভীতি করে মানুষের হৃদয়ে তার বেদনা প্রকাশ করার, কান্না প্রকাশ করার আবেগটুকু ছিনিয়ে নিয়েছিল শেখ হাসিনা। এই সম্মাননাটা যতটা না এই শহীদদের জন্য প্রয়োজন, যতটা না শহীদ পরিবারের জন্য প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এই রাষ্ট্রের জন্য, তার চেয়ে বেশি প্রয়োজন এই জাতির আগামীর পরিচয়কে সংরক্ষণ করার জন্য। অতিথির বক্তব্যে শাপলা চত্বরে আন্দোলনে অংশ নেয়াদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অর্থনৈতিক শোষণ, নিপীড়ন, আলেম ওলামার উপরে নির্যাতন, দ্বীন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদত দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সবকিছু মিলে একটা আউটবাস যে হয়েছে, সেটি ছিল 24-এর গণঅভ্যুত্থান। শাপলা হত্যাযজ্ঞে শহীদদের নামফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ করার কথা জানিয়ে শহীদদের স্মরণে রাখার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5 মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই। যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায়, সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5 মেকে আবার জীবিত করে তোলে। ইতিহাস থেকে কখনোই শহীদদের নাম মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শাপলার এই হত্যাকাণ্ড ছিল নারকীয় হত্যাকাণ্ড। ৭,৫০০ জন এই হত্যাযজ্ঞ চালানো হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করবে সরকার। তিনি বলেন, প্রত্যেক পরিবারে মায়েদের ফ্যামিলি কার্ড দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা হবে। বিকেলে বগুড়ার বাগবাড়িতে আয়োজিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের আরও একটি রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বাগাবাড়ি জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল। মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমান। বাস্তবায়ন করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিসটা এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো, অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য প্রত্যেক পরিবারের মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও বলেন তারেক রহমান। আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব।
আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। শুভেচ্ছা বক্তব্যে ডাক্তার জোবায়েদা রহমান মানুষের সেবা করার এই ধারা অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে এই আশা করব, দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাআল্লাহ। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রায় ৫,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জেরারেব জিন্দাবাদ। মাহবুব সৈকত, মাই টিভি। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা ৭ দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। ইলিয়াস মাতবরের আরও একটি রিপোর্ট। ৩ দফা দাবিতে ৭ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছেন। রোববার থেকে ৩ দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। শুক্রবার বেলা 2:15 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন তারা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা মিছিল করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এদিকে আমরণ অনশন শুরু করা শিক্ষক কর্মচারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। 3টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আমাদের দাবি দেওয়া এই মুহূর্তে হলো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের যে কর্মচারীদের 75% তাদের যে উৎসব ভাতা। সরকার যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছে না, এর প্রেক্ষাপটে আমরা শান্তিপূর্ণ আন্দোলন ক্লাস বর্জন করেছি। আজকে 7 দিন যাবৎ অবস্থান করতেছি। এখন পর্যন্ত সরকারের কোন ঊর্ধ্বতন মহল আমাদের সাথে সহানুভূতি প্রকাশ করতে আসেন নাই। উনি যদি শিক্ষকদের দাবি পূরণ করতে অক্ষম হন, সেই শিক্ষা উপদেষ্টার এই দেশে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টা, অযোগ্য হলে তাকেই পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই 3টা দাবি না মেনে নিলে আমরা এখানে আমরণ কর্মসূচিতে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরতেছি না। আমরা ন্যায় প্রতিষ্ঠা অর্জন করতে চাই। আমাদের আন্দোলন শেষ করেই যাব, আমরা প্রজ্ঞাপন নিয়েই যাব। রাজধানীতে আন্দোলনের পাশাপাশি দেশ জুড়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালিয়ে 9 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ও গুলি। জলদস্যু নির্মূলে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ নুরুল কবিরের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। অস্ত্রধারী জলদস্যুদের ধরতে এভাবেই অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে যৌথভাবে শনিবার সকাল 11টা থেকে শুরু হয় এই অভিযান। টানা কয়েক ঘন্টা ধরে কালারমারছড়া এলাকার পাহাড় ও উপকূল জুড়ে চলে এই অভিযান। কয়েকটি দলে ভাগ হয়ে কোস্টগার্ড ও নৌবাহিনী সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। এ সময় অস্ত্রধারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে 5 ঘন্টার অভিযান শেষে অস্ত্রসহ আটক করা হয় 9 জনকে। বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান এখনও চলমান রয়েছে। আমাদের অভিযানে এখন পর্যন্ত আমরা 9 জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি একটি বিদেশি পিস্তল ও বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান এখনও চলমান রয়েছে। বর্তমানে উপকূলীয় এলাকায় জলদস্যুতা ও সন্ত্রাসী কার্যক্রম নতুন রূপ নিচ্ছে। পুরনো বাহিনীগুলোর সদস্যরা এখন নতুন মুখের নেতৃত্বে সক্রিয় হয়ে উঠছে। তারা সাগরে জেলেদের জিম্মি করে টাকা আদায়, চিংড়ি ঘের দখল, ডাকাতি সহ নানা অপরাধে জড়িত। তবে যৌথ বাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করছেন স্থানীয়রা। জলদস্যু নির্মূলে কোস্টগার্ড ও নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টার মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও 619 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি এবং ইন্টারন্যাশনাল অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় সারা দেশে 1129 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন 55,963 জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলে 58,899 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 244 জনের। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা এবং পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক সাক্ষাৎকার আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। সংগঠনটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুনের সভাপতিত্বে ধারাবাহিক এই আয়োজনে আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, তিতুমির কলেজ সহ সারা দেশের 32টি প্রতিষ্ঠানের 180 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে প্রশ্নাবলীর মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করে। মতামত ফলাফল আকারে প্রকাশ করে পরবর্তীতে গবেষণার কাজে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ডেমোক্রেসি ডায়াসের নেতৃবৃন্দ।